নমস্কার, আপনাদের সকলকে স্বাগত হাই নিউজ নেটওয়ার্কের হাই টক অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে রয়েছে আমি শান্তম চক্রবর্তী, যেমনটা রোজ থাকি। কিন্তু আজকে সত্যি একটা অবাক করে দেওয়ার মতন ঘটনা ঘটল। অন্তত যতদিন ধরে সাংবাদিকতা করছি সেই 27 বছরে এরকম ঘটনা চট করে নজরে পড়েনি। হ্যাঁ, এরকমটা অনেক সময় হয়েছে। হয়তো অল্প সংখ্যক সাংসদ সাসপেন্ড হয়েছেন, কেউ বহিষ্কৃত হয়েছেন, কেউ বরখাস্ত হয়েছেন। সাসপেন্ডের বাংলা শব্দ হিসেবে আজকে বিভিন্ন বাংলা সংবাদ মাধ্যমে নিলম্বিত শব্দটি দেখতে পাচ্ছি। নিলম্বিত কথাটি হিন্দি, বরখাস্ত কথাটিও হিন্দি সোর্স থেকেই এসেছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে বরখাস্ত হওয়া কিংবা বহিষ্কৃত হওয়ার যে ঘটনা, সেই ঘটনা আমরা আগেও দেখেছি। আমার মনে পড়ছে 1989 সালে রাজীব গান্ধী জামানায় সেই সময় 63 জন সাংসদ বহিষ্কৃত হয়েছিলেন। সবচেয়ে একদিনে বহিষ্কৃত হয়েছিলেন, একটি সেশনে বহিষ্কৃত হয়েছিলেন 63 জন। আর এখনো পর্যন্ত এবারের এই শীতকালীন অধিবেশনে 92 জন সাংসদ বহিষ্কৃত হয়েছেন, লোকসভা রাজ্যসভা মিলিয়ে। সুতরাং সংখ্যাটা সত্যি সত্যি বেশ খানিকটা চমকে দেওয়ার মতো। এবং আজকে, শুধুমাত্র আজকে অর্থাৎ এই সোমবার, 79 জন সাংসদ বহিষ্কৃত হয়েছেন বা বরখাস্ত হয়েছেন বলা চলে। বহিষ্কৃত নয়, বহিষ্কৃত মানে এক্সপেলড, কিন্তু এটি হচ্ছে সাসপেন্ড অর্থাৎ বরখাস্ত হওয়া। বরখাস্ত হওয়ার মানে কি? শীতকালীন অধিবেশন যতদিন চলবে অর্থাৎ 22শে ডিসেম্বর পর্যন্ত তারা সংসদের যে কাজকর্ম সেগুলোয় আর অংশগ্রহণ করতে পারবেন না। অর্থাৎ সংসদের যে অধিবেশন সেই অধিবেশনে থাকতে পারবেন না। বাইরে থাকতে পারবেন অবশ্যই, তারা হয়তো সাংবাদিকদের সঙ্গে কথাও বলতে পারবেন, হয়তো তারা বাইরে বসে বিক্ষোভ প্রদর্শনও করতে পারবেন, কিন্তু সংসদের কাজকর্মে আর অংশগ্রহণ করতে পারবেন না 22শে ডিসেম্বর পর্যন্ত। এই শীতকালীন অধিবেশনের জন্যই লোকসভা এবং রাজ্যসভা মিলিয়ে বিরোধী দলের 92 জন সাংসদ এখনো পর্যন্ত তাদেরকে বরখাস্ত করা হয়েছে। কেন? কোন ইস্যুতে? হ্যাঁ, অবশ্যই 13 ডিসেম্বরের সেই ইস্যুতে। 13 ডিসেম্বর স্মোক ক্যান কাণ্ড নিয়ে বিক্ষোভ দেখিয়েছিলেন বিরোধী সাংসদরা। তাদের আচরণ অসংসদীয় এরকমটাই মনে হয়েছে স্পিকার এবং চেয়ারম্যানের, তাই তাদেরকে সাসপেন্ড করা হয়েছে। কিন্তু বিষয়টা হচ্ছে যে এই সাসপেনশন কি মূল সমস্যার মূলে কুঠারাঘাত করতে পারবে? এই সাসপেনশন কি সত্যি সত্যি কোনো সমাধানের দিকে নিয়ে যেতে পারবে সরকার পক্ষকে? কোনো সমাধানের দিকে নিয়ে যেতে পারবে সংসদের দুই কক্ষকে? সেইটা একটা বড় প্রশ্ন অবশ্যই। কিন্তু এই বিষয়টি কে মোটেই বিরোধীরা খুব একটা ভালোভাবে মেনে নিচ্ছেন না। এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল তাঁর জোটের বৈঠক রয়েছে, অর্থাৎ INDI এর বৈঠক রয়েছে, এবং সেই বৈঠকের আগে এই একদিনে 79 জন সাংসদের যে বরখাস্ত হওয়া, সেটা কিন্তু একটা গভীর প্রভাব ফেলতে চলেছে, এরকমটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। আমরা আমাদের সঙ্গে আজকে পেয়েছি তাদের সঙ্গে পরিচয় করিয়ে দেবো অবশ্যই। আমাদের সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন আরও একজন রাজনৈতিক বিশ্লেষক জয়দেব ঘর, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র স্বপন পাল, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা কৌশিক মাঝি, স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে আরও অতিথি যোগ দেবেন, তাদের সঙ্গেও আপনাদের পরিচয় করিয়ে দেবো। আমাদের সঙ্গে এই মুহূর্তেই যোগ দিচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের মুখপাত্র সুস্মিতা বিশ্বাস, স্বাগত জানাই আপনাকেও। আমরা আসবো অবশ্যই 2 মিনিটের আনইন্টারাপ্টেড পর্বে, আলোচনা শুরু করব, কিন্তু তার আগে একটু প্রতিবেদনে দেখিয়ে নিতে চাইছি যে ঠিক কি পরিস্থিতিতে, আমাদের দর্শকরাও একটুখানি দেখুন যে ঠিক কি পরিস্থিতিতে এই সাংসদদের বহিষ্কার করা হয়েছে বা বরখাস্ত করা হয়েছে। এই শব্দটাই বরঞ্চ ঠিকঠাক, বরখাস্ত করা হয়েছে। দেখে নিন একটি প্রতিবেদন। সংসদে ফের সাসপেনশনের বিশাল খাঁড়া। একদিনে মোট 79 জন সাংসদকে সাসপেন্ড করা হলো। গত 13 ডিসেম্বর লোকসভায় স্মোক ক্যান কাণ্ড নিয়ে আলোচনা চেয়ে রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়ের সঙ্গে 14 তারিখ বাদানুবাদে জড়িয়ে পড়েন সাংসদ ডেরেক ওব্রায়েন। আর তারপরেই গোটা অধিবেশনের জন্য সাসপেন্ড করা হয় তাঁকে। লোকসভাতেও একইভাবে প্রতিবাদ জানাতে গিয়ে সাসপেন্ড হন মোট 14 জন বিরোধী সাংসদ, যার মধ্যে 9 জন কংগ্রেস সাংসদ, 2 জন CPIM, 2 জন DMK এবং 1 জন CPI এর। এবার কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী সহ সাসপেন্ড করে দেওয়া হলো অন্তত 30 জন সাংসদকে।
গত বাদল অধিবেশনেও অসংসদীয় শব্দ ব্যবহার করার জন্য সাসপেন্ড হয়েছিলেন অধীর চৌধুরী। সোমবার শীতকালীন অধিবেশনেও বহরমপুরের সাংসদকে সাসপেন্ড করলেন লোকসভার স্পিকার ওম বিড়লা। এরপর রাজ্যসভা থেকেও সাসপেন্ড করা হলো অন্তত ৪৫ জন সাংসদকে। শ্রী অপরূপা পোদ্দার, শ্রী পরশুর ব্যানার্জি, শ্রী ইটি মোহাম্মদ বশির, শ্রী জি সেলভম, শ্রী সিএন अन्नादुराई, श्री अजय रंजन चौधरी, डॉक्टर सुमति, श्री सुनील कुमार मंडल, श्री रामलिंगम, श्री के सुरेश, श्री अमर सिंह, श्री राजा मोहन उन्नीथन, श्री गौरव गोगोई and Shri T.R. Balu in utter disregard to the House and the authority of the chair, including the display of placards in the House, and having been named by the chair, resolve that the above-mentioned members may also be suspended from the service of the House for the remainder session of the Rule 374-2. And sir, with your permission, I also move that Shri Jaykumar, Shri Abdul Khalik and Shri Vasant MP be suspended till the report of the Committee of the Privilege for creating the great disorder in the House. The behavior of the above said members may kindly be referred to the Privilege Committee and they need to be suspended till the committee gives its report. সোমবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বক্তৃতার মধ্যেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদরা। তুমুল চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায় সংসদ কক্ষে। প্রথমে দুপুর 2:45, পরে 3টে পর্যন্ত সভার কাজ মুলতবি করে দেন স্পিকার। তারপরেও পরিস্থিতি তপ্ত হওয়ায় অধীর চৌধুরী সহ 30 জনের বেশি বিরোধী সাংসদকে সাসপেন্ড করেন স্পিকার। আগামী 22শে ডিসেম্বর পর্যন্ত চলবে শীতকালীন অধিবেশন। ততদিন এই সাংসদরা অধিবেশনে যোগ দিতে পারবেন না। সাসপেন্ড হওয়া সাংসদদের তালিকায় রয়েছেন বাংলার অনেক তৃণমূল সাংসদও। কল্যাণ বন্দ্যোপাধ্যায়, অপরূপা পোদ্দার, প্রসূন বন্দ্যোপাধ্যায়, সুনীল মণ্ডল, সৌগত রায়, কাকলি ঘোষ দস্তিদার, প্রতিমা মণ্ডল, অসিত মাল, শতাব্দী রায়কে সাসপেন্ড করেছেন স্পিকার। এছাড়া এই তালিকায় রয়েছেন ডিএমকে 3 সাংসদ টি.আর. বালু, এ রাজা এবং দয়ানিধি মারান। সোমবারের অধিবেশনে লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে অন্তত ৭৯ জন সাংসদকে সাসপেন্ড করা হলো। অন্যদিকে প্রায় ৩.৫ মাস পরে মঙ্গলবার বৈঠকে বসতে চলেছে বিরোধীদের মঞ্চ INDIA। সেখানে সম্ভবত নিজেদের পুরনো স্ট্যান্ডকেই ফের নতুন করে সামনে আনতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় সূত্রে খবর, বৈঠকে কংগ্রেস সহ বাকি বিরোধী দলগুলির নেতা নেত্রীদের উদ্দেশ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তা হবে, যে রাজ্যে যে দল শক্তিশালী সেই রাজ্যে আসন সমঝোতার ক্ষেত্রে সেই দলকেই শেষ কথা বলতে দিতে হবে। কোন বিরোধী দল কত আসনে লড়বে তা স্থির করবে সেই রাজ্যের সবচাইতে শক্তিশালী দলটি। তৃণমূলের দাবি, অধিকাংশ বিরোধী দলই মমতার এই সূত্রে সহমত, যদিও কংগ্রেসের মতো সর্বভারতীয় দল এই ফর্মুলা মেনে নেবে কিনা সে বিষয়ে এখনও যথেষ্ট সংশয় রয়েছে। তবে একের পর এক বিরোধী সাংসদদের সাসপেনশন কি বিজেপি বিরোধীদের ঐক্য আরও মজবুত করবে? উত্তর পেতে অপেক্ষা করতে হবে। হাই নিউজ নেটওয়ার্ক। যখন এই প্রতিবেদনটি তৈরি হচ্ছে, সেই প্রতিবেদনটি তৈরি হওয়ার সময়ে আমরা এই মোট টোটাল যে সংখ্যাটা, অর্থাৎ এই অধিবেশনে কতজনকে এখনো পর্যন্ত সাসপেন্ড করা হলো, এই সংখ্যাটি ইনক্লুড করতে পারিনি। সেটা একটু আগেই জানিয়ে দিয়েছি যে 92, সংখ্যাটা 92, অর্থাৎ 100-র কাছাকাছি যেতে বসেছে। এখনো পর্যন্ত 4 দিন সংসদের কাজকর্ম চলবে। সেই 4 দিনে ঠিক কি হবে সেদিকে আমাদের অবশ্যই তাকিয়ে থাকতে হবে, কারণ এই মুহূর্তে বিরোধী শিবির থেকে কিন্তু নানান রকম বিষোদ্গার শুরু হয়ে গিয়েছে। আর সেই বিষোদ্গারগুলোর দিকেও আমাদের নজর রাখতে হবে, কারণ আগামীকাল একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে, বিজেপি বিরোধী জোটের বৈঠক। আর আগামী পরশু আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন তার 10 জন সাংসদকে নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে। সুতরাং সেই বিষয়টার দিকেও আমাদের অবশ্যই নজর রাখতে হবে, সমীকরণগুলোর দিকেও অবশ্যই নজর রাখতে হবে। নজর রাখবো, কিন্তু একটা ছোট্ট বিরতি নিতে হচ্ছে। সেই বিরতির ওপারে আমরা ফিরে আসছি ডিসকাশনে, আলোচনায়। সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। লোকসভা এবং রাজ্যসভা সংসদের 2 কক্ষ, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ 2 কক্ষ থেকে 92 জন সাংসদকে ইতিমধ্যেই বরখাস্ত করা হয়েছে এই শীতকালীন অধিবেশন চলাকালীন। সবচেয়ে উল্লেখযোগ্য, অবশ্যই সকলের বিষয়টাই উল্লেখযোগ্য, কিন্তু সবচেয়ে উল্লেখযোগ্য আজকে
সাংসদ অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরের কংগ্রেস সাংসদ এবং তিনি কংগ্রেসের লোকসভার দলনেতাও। তাকে বাদল অধিবেশনেও বরখাস্ত করা হয়েছিল অসংসদীয় আচরণের জন্য, আবার শীতকালীন অধিবেশনেও তাকে বরখাস্ত করে দেওয়া হলো। যে লম্বা লিস্টটা পড়ে শোনাচ্ছিলেন প্রহ্লাদ যোশী, সেই লিস্টটার মধ্যে তার নামও ছিল। অধীর বাবু বাইরে বেরিয়ে বলেছেন যে বিজেপির সংখ্যাধিক্য রয়েছে, তাই দিয়ে সংসদে তারা পেশি শক্তি দেখাচ্ছে, সংসদকে বিজেপি ও আরএসএস এর কার্যালয়ে পরিণত করতে চাইছে, এরকমটাই তিনি বলেছেন। এবং সেই সঙ্গে সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার ঘনিষ্ঠ মহল সূত্রে এরকমটাই পাওয়া যাচ্ছে খবর, যে তিনি বলেছেন যা ঘটছে তা হওয়া উচিত নয়, আমি ভাগ্যবান যে আমি সাংসদ নই এখন। 7 বারের সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি বলছেন এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা, স্বৈরতন্ত্র চলছে। সুতরাং বিরোধীরা কিন্তু এককাট্টা হওয়ার আরও একটা সুযোগ পেলেন। আমাদের প্রতিবেদনটিতেও সেই বিষয়টি আমরা উল্লেখ করেছিলাম। আমি আমার অতিথিদের কাছে আসব। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, স্বপন পাল, কৌশিক মাঝি এবং সুস্মিতা বিশ্বাসকে আরও একবার স্বাগত বিরতির পর ফিরে এসে। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়কে দিয়ে শুরু করব। 2 মিনিট আনইন্টারাপ্টেড। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, আপনার। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাব। 2 মিনিট আনইন্টারাপ্টেড, আপনার। দেখুন, গত এক সপ্তাহে সংসদে যা হয়েছে এবং তার পরবর্তী সময় বিরোধী নেতা রাহুল গান্ধী এ ব্যাপারে যা রিয়াকশন দিয়েছেন, যেভাবে তিনি কার্যত সন্ত্রাসের হামলাকারীদের, সংসদে হামলাকারীদের সমর্থন করেছেন, তারপর বোধহয় আর কিছু দেখাই বাকি নেই আমাদের। এই প্রথম একজন বিরোধী নেতা, যার বাবা, যার ঠাকুমা সন্ত্রাসবাদীদের হাতে মারা গেছিলেন, তিনি বললেন যে আনএমপ্লয়মেন্ট অর্থাৎ চাকরি না পাওয়ার কারণেই নাকি এরা হামলা করেছে। সেটাই যদি যুক্তি হয়, তাহলে যারা রাজীব গান্ধীকে মেরেছিল তাদের হয়তো কিছু কারণ থাকবে, যারা ইন্দিরা গান্ধীকে হত্যা করেছিল তার বাড়িতে ঢুকে কংগ্রেস আমলে, তাদেরও কিছু কারণ থাকবে। আবার কংগ্রেস আমলেই মুম্বাইতে যারা গুলি চালিয়ে নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করেছিল তাদেরও কিছু কারণ থাকবে। এটাই যদি জাস্টিফিকেশন হয়। আসলে সন্ত্রাসবাদের বোধহয় কোনো জাস্টিফিকেশন হয় না। সন্ত্রাসবাদীরা অজুহাত খুঁজে বেড়ায় আক্রমণ করা। কিন্তু এটা অত্যন্ত দুঃখজনক, এত বড় পরিবারের একজন মানুষ, এমন একটা দলের প্রতিনিধি যাদের স্বাধীনতা আন্দোলনের এত বড় ভূমিকা, তিনি আজ সন্ত্রাসবাদীদের পক্ষ নিচ্ছেন। হয়তো এই কারণে নিচ্ছেন, 3 রাজ্যের ভরাডুবির পর তিনি হয়তো একটা ডিপ্রেশনে চলে গেছেন। তিনি হয়তো উপলব্ধি করছেন 2024-এ তার কোনো সম্ভাবনাই নেই। জোটে তার নেতৃত্বকে কেউ মানছে না, অন্য নাম উঠে আসছে। কংগ্রেস কার্যত মানে নিজেরাই এনশিওর করছে তারা কংগ্রেস শূন্য ভারত হোক, যেটা বিরোধীরা হয়তো চেয়েছিল কংগ্রেসের, তারা নিজেরাই এনশিওর করছে। তার নেতৃত্ব নিয়ে একটা বড় প্রশ্ন চিহ্ন উঠে গেছে। পরবর্তীকালে আমরা দেখছি রাহুল গান্ধীর এই বক্তব্যের পর সেই বক্তব্যের বিরোধিতা কেউ করলো না, কিন্তু উল্টে সংসদে গিয়ে এই ইস্যুটাকে কেন্দ্র করে এমন একটা অচলাবস্থা সৃষ্টি করলো, যা ভারতের গণতন্ত্রের জন্য অত্যন্ত লজ্জার ব্যাপার। যারা সংসদ আক্রমণ করেছিল তারা তো সংসদের সদস্য ছিল না, কিন্তু এখানে তো সদস্যরাই সংসদকে আক্রমণ করছে। অর্থাৎ সদস্যরা কার্যত সন্ত্রাসবাদীর মতো আচরণ করছে। আর কেউ যখন সন্ত্রাসবাদীর মতো আচরণ করে বা সন্ত্রাসবাদকে সমর্থন করে, তখন বহিষ্কার ছাড়া কোনো রাস্তা থাকে না। আমি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, কিন্তু এই মুহূর্তে চলে যাব স্বপন পালের কাছে। কারণ বিরোধীদের তরফ থেকে একটা অভিযোগ উঠছে বারবার, সেটা হচ্ছে যে একটি দৈনিক সংবাদপত্রকে প্রধানমন্ত্রী তার বক্তব্য রাখছেন, তার বক্তব্য জানাচ্ছেন, একটি টেলিভিশন চ্যানেলকে স্বরাষ্ট্রমন্ত্রী তার বক্তব্য জানাচ্ছেন, কিন্তু সংসদে এসে কিছু বলছেন না কেন? এই প্রশ্নটা বিরোধীরা বারবার তুলছেন। তো আমি সেই জায়গা থেকে একটুখানি আসবো স্বপন পালের কাছে। 2 মিনিট আনইন্টারাপ্টেড। এই গোটা পরিস্থিতি, 92 জন সাংসদের বরখাস্ত হওয়া, এই নিয়ে শুনতে চাইবো আনইন্টারাপ্টেড। দেখুন, সংসদ হচ্ছে হয় হট্টগোল করার জায়গা নয়, শুধু গোলমাল পাকাবো, ওই হট্টগোল করবো, এই জায়গা হতে পারে না। দিনের পর দিন পার্লামেন্টের অধিবেশন চালাতে দেবো না বা কাজকর্ম করতে দেবো না। দেখুন, পার্লামেন্টের 1 সেকেন্ডে প্রচুর কোটি টাকা খরচা হয়। পার্লামেন্টের অধিবেশন চালাতে গেলে সে লোকসভা, রাজ্যসভা যাই বলুন না কেন, এটা জনগণের টাকা, সাধারণ মানুষের টাকা, ট্যাক্সের টাকা। এই টাকা খরচা করে দেশকে এগিয়ে নেওয়ার জন্য পার্লামেন্টে প্রচুর বিল পাস করতে হয় বা বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করতে হয়। কিন্তু দেখা যাচ্ছে বিরোধী দল তারা দিশাহীন হয়ে পড়েছে, তাদের সামনে কোনো ইস্যু নেই। তাই তারা 13 তারিখের ওই ঘটনাটাকে নিয়ে তাদেরকে শুধু সমর্থন করছে নয়, মানে এমন একটা অরাজকতা সৃষ্টি করছে যে প্রচ্ছন্নভাবে তারা একদম ডাইরেক্টভাবে তাদেরকে সমর্থন করে ফেলছেন।
কিন্তু এই ভাষা হতে পারে না। একজন মানে ভারতবর্ষে আমরা যদি দেখি যে কংগ্রেস দিশাহীন করেছে এবং আইএনডিএ যে একটা ভোট পাকাচ্ছে, তারাও এই গন্ডগোলটা সৃষ্টি করছে। কিন্তু লোকসভার স্পিকার যে সিদ্ধান্ত নিয়েছে 92 জন সাংসদের প্রতি, একদম সঠিক সিদ্ধান্ত নিয়েছে। কারণ জনগণের ট্যাক্সের টাকায় পার্লামেন্টের অধিবেশন চালাতে দেব না, এটা হতে পারে না। আগে আমরা কি দেখতাম, পার্লামেন্টে হই হট্টগোল করতে হতো, ক্যান্টিন ছিল প্রায় 1 নম্বর বিনা পয়সায় ক্যান্টিন, সেখানে খাওয়া দাওয়া করতো, সব চলে আসতো, ব্যাস হয়ে গেল, তাদের অধিবেশন শেষ। ঠিক মায়নাটা বুঝে নিত, মাস গেলে যে তাদের ভাতা পাওয়া যায় সেই ভাতাটা কিন্তু বুঝে নিত। অর্থাৎ কোনো কাজ করবে না, কাজ করতেও দেবে না। এই জিনিস দিনের পর দিন চলতে পারে না। একটা অধিবেশন চলছে, এই অধিবেশন লং টাইম চলবে না, অল্প সময়ের জন্য চলবে। সেখানে অনেক অনেক বিল পাস করার বিষয় আছে, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, ভারতবর্ষের অর্থনীতিকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক কিছু সিস্টেমেটিক ভাবে আনার জন্য তৈরি করতে হবে। তাই আজকের আমি বলবো যে 13 তারিখ থেকেই আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্নভাবে একটা অরাজকতা সৃষ্টি করতে চাইছে পার্লামেন্টের উভয় কক্ষের অধিবেশনে। এটা চলতে পারে না, দিনের পর দিন চলতে পারে না। কারণটা কি, লোকসভার নির্বাচন যত আসছে এবং সবচেয়ে বড় কথা যে 3টে রাজ্যে বিজেপি ক্ষমতা এসে যাওয়ার পরে এরা আরো দিশাহীন পড়েছে, এরা একটা হতাশায় ভুগছে। সেই হতাশা থেকেই আজকে যে বিশৃঙ্খলা পার্লামেন্টে করছে, একটা বিরোধী দলের নেতাকে মানে অধীর চৌধুরীর মতো একটা মানুষকে এরকম আচরণটা অন্তত বাংলার মানুষ অন্তত ঠিক ভালো চোখে দেখছে না। এবং তৃণমূলের যে সাংসদরা, তারা তো এতটা দুর্নীতিগ্রস্ত হয়েছে, এত টাকা চুরি করে ফেলেছে যে তাদের এখন যে করে হোক হাইলাইট হতেই হবে, দেখাতে হবে আমি কত নির্দোষ, কত আমি সাধু। এটা দেখাবার জন্য তারা হাইলাইট হওয়ার জন্য এই বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমি নিন্দা করি বেশ এবং বেশ স্পিকার বেশ যে সিদ্ধান্ত নিয়েছে সঠিক সিদ্ধান্ত নিয়েছে বলে আমি মনে করি। আমি অবশ্যই স্বপনদার কাছে পরবর্তীকালে প্রশ্ন করব, এখনই প্রশ্ন করব না। যে যে হাইলাইটেড হতে চাইছিলেন তারা এই বরখাস্ত হওয়ার ফলে আরো বেশি হাইলাইটেড হয়ে গেলেন না তো? আরো বেশি জোরটা এক কাট্টা হয়ে গেল না তো? আমরা কিন্তু সেই প্রশ্নটা অনেক আগেই তুলেছিলাম, অন্য সকলের আগে আমরাই সেই প্রশ্ন তুলেছিলাম যে এক কাট্টা হয়ে যাওয়ার যে জায়গাটা, সেই জায়গাটা আরো বেশি শক্তিশালী, কারণ কালকেই জোটের বৈঠক রয়েছে। আমি যাব সুস্মিতা বিশ্বাসের কাছে, 2 মিনিট আনইন্টারাপ্টেড। কারা কি বলতে চাইছে আর কারা কোথা থেকে শুরু করতে চাইছে, কারা কোথা থেকে শেষ করতে চাইছে, এটাই বোঝা এখন খুব ডিফিকাল্ট। যাই হোক, আমি একটুখানি নীলাদিদার কথা আমাকে যেতেই হবে, না হলে তো বলা যাবে না। শুরুতে রাহুল গান্ধী যে কথাটা বলেছে যে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট, এই দুটোর জন্য যে হামলা হয়েছে, যেটা বলা হচ্ছে, আর এটাকে সন্ত্রাসবাদীদেরকে জাস্টিফাই করার জন্য এই বিবৃতিটা দেওয়া হয়নি। এটা আমাদের দেশের রুটে যে সমস্যাটা, সেই সমস্যাটার কথা বলা হয়েছে। আজকে যেই ছেলে মেয়েগুলো এই হামলা চালিয়েছে, ছেলে মেয়েগুলো উচ্চশিক্ষিত, কেউ এমফিল, কেউ বিটেক, তারা পাশ করে তারা চাকরি পায়নি। তারা কিন্তু কোনো সন্ত্রাসবাদী হিসাবে হামলা সেইভাবে চালিয়েছে বলে আমার মনে হয় না। তাহলে সবার আগে আমার মনে হয় অটল বিহারী বাজপেয়ীকে সন্ত্রাসবাদী বলা উচিত ছিল, যিনি সেদিকে বুলক কাঠ নিয়ে গিয়ে সংসদে তিনি প্রতিবাদ করেছিলেন। তা সুতরাং সন্ত্রাসবাদীর ব্যাখ্যা ওইভাবে করা যায় না যেভাবে নীলাদিদা খুব সহজ সরল ব্যাখ্যা দিয়ে দিলেন, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর মৃত্যু পর্যন্ত পৌঁছে গেলেন। বিষয়টা হচ্ছে যে মানে আমরা যেটা বলছি প্রোটেস্টার আর টেরোরিস্ট, দুটোর মধ্যে তো পার্থক্য আছে। এরা কিন্তু নিজেদেরকে পরিচয় ঘটিয়েছে প্রোটেস্টার হিসেবে। এরা কিন্তু সংসদে হামলা চালিয়ে কোনো সাংসদের ক্ষতি করতে চায়নি। এরা চেয়েছে তাদের প্রতিবাদী ভাষাটাকে তুলে ধরার জন্য। সবচেয়ে বড় কথা, এই কেন্দ্রীয় সরকারের ধৈর্য অতিরিক্ত কম। আজকে 92 জন সাংসদকে এট আ টাইম তাদেরকে সাসপেন্ড করে দেওয়া হলো। ওয়েলসে দাঁড়িয়ে সাংসদদের প্রতিবাদ করার কোনো সুযোগ থাকবে না? ওয়েলসে দাঁড়িয়ে কোন সময় সংসদে প্রতিবাদ করা হয় না? যখন কংগ্রেস আমলে, যখন কংগ্রেস সরকারে ছিল, তখন ওয়েলসে নেমে তামাল করতো বিজেপির নেতা মন্ত্রীরা। তাই আজকে সেই দিনটা তারা ভুলে গেছে। সাংসদরা যদি সেই প্রতিবাদই না জানাতে পারে, তাদের বক্তব্যই না রাখতে পারে, তাহলে সংসদে গিয়ে কি করবে? খই বাজবে? সংসদে খই বাজতে যাবে? ওই ইয়ের কথা অনুযায়ী ওই ভেজে ভেজে চলে আসবে, মানে বাড়ি থেকে ক্যান্টিনে খেয়ে চলে আসবে করতে গেছে, নাকি সেখানে কোনো কিছু তাদের বক্তব্যটা রাখতে গেছে, দেশের জন্য বলতে গেছে? আজকে কেন যখন বললো সেন্ট্রাল ভিস্তা এত সিকিউরিটি, এত সিকিউর প্লেস, অথচ সেখানে কিভাবে সেখানে হামলাটা হলো, সেই উত্তরটা দিক আগে, সেই জবাবটা দিক। আজকে বিজেপির সাংসদের স্লিপে কি করে তারা ঢুকলো, তার উত্তরটা দিক। মহুয়া
একদম 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 সুস্মিতাজি যে প্রশ্নটা তুলেছেন সেই প্রশ্নটা আমরাও আগে তুলেছিলাম, এবং প্রতাপ সিনহা যিনি কর্ণাটকের মাইসুরুর হ্যাঁ, প্রতাপ সাংসদ, সিনহা। তার সম্পর্কে, হ্যাঁ সিনহা নয় সিমহা, তার হ্যাঁ, সম্পর্কে সিনহা। ইতিমধ্যে দিল্লি পুলিশ খোঁজ খবর নিতে শুরু করেছে, এবং সেই বিষয়টা তদন্তের মধ্যে ইনক্লুডেড ইতিমধ্যেই, যেমনটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত। না, যেরকম বিজেপি হেমন্ত বিশ্ব শর্মার এগেইনস্টে কোনো কিছু হয় না, নারায়ণের সব হবে, সুস্মিতা দি ওয়েট করুন না, বিরুদ্ধে কিছু হয় না, ঠিক ওয়েট সেরকম করুন, সব হবে, আপনি দেখবেন, কোনো চিন্তা নেই। সুস্মিতা দি আসবো অবশ্যই ক্রস ডিসকাশন পর্বে, আমি একটু আনইন্টারাপ্টেড পর্বে এবার কৌশিক মাঝির কাছে চলে যাবো। কৌশিক, তুমি আপনার প্রথমেই আমার কথা শোনা যাচ্ছে? শুনতে পাচ্ছি পরিষ্কার। প্রথমেই হাই নিউজের সকল দর্শকদেরকে শুভ সন্ধ্যা, তার সঙ্গে এই প্যানেলে যারা রয়েছেন সকলকে আমার শুভ সন্ধ্যা জানাই। আজকের যে বিষয়, অর্থাৎ এই যে সাংসদ থেকে লোকসভা এবং রাজ্যসভা মিলে যে সংসদের ভেতরে 92 জন বিরোধী দলগুলোর সাংসদদের সাসপেন্ড করা হয়েছে, এটা চরম নিন্দা, মানে চরম নিন্দা জানাই। তার কারণ হলো, কি কারণে সাসপেন্ড করা হচ্ছে, তার মানে কি এই মোদী সরকারের যে চরম লেভেলের অহংকার এবং তারা চরম লেভেলে যে গণতন্ত্রকে হত্যা করতে চাইছে, সেটাই তো তার প্রমাণ। তার কারণ এই সংসদে যে গ্যাস হামলা হলো, মানে এই যে রঙিন গ্যাস ট্যাস ছড়িয়ে দিল যে সমস্ত ছেলেপিলেরা, তারা ধরা পড়েছে, তাদের এই কাজ মোদী এবং নরেন্দ্র মোদীর যে সেন্ট্রাল ভিস্তা প্রকল্প করে নতুন সংসদ ভবন, সেই নতুন সংসদ ভবনের যে নিরাপত্তার একদম চূড়ান্ত বেহাল অবস্থা, সেটা তো জনমানসে তারা খুব উন্মোচিত করে দিয়েছে। তাদের হয়তো প্রতিবাদের পদ্ধতিটাকে আমি নিন্দা করি। ওইভাবে একটা সংসদে ঢুকে, যেখানে আমাদের আইনসভা সেটা আমাদের একটা মন্দিরের সমান, সেখানে ঢুকে এটা করা উচিত হয়নি। কিন্তু সেই সমস্ত প্রতিবেদীরা আবার যে প্রশ্নগুলো তুলেছে, সেই প্রশ্নগুলো তো আজকের ভারতবর্ষের প্রাসঙ্গিক প্রশ্ন, এবং সেখানে শিক্ষিত ছেলেমেয়েরা তো সত্যিই বেকার হয়ে যাচ্ছে, এবং তাদের নির্দিষ্ট রুটি রুজির অভাব, এবং সেখান থেকেই এই ধরনের সমস্যাগুলো আসছে। আসলে বিষয়টা এই জায়গা থেকে মানে আড়াল করবার জন্য নরেন্দ্র মোদী সরকার যে কাজগুলো করছে, এই যে সংসদদের বহিষ্কার করা, তার আগে মহুয়া মৈত্রকে সংসদ থেকে একদম বহিষ্কার করে দেওয়া, এইগুলোতে আলটিমেটলি 3টে রাজ্যে জেতার পরে মোদীর যে একটা বিরাট মোদী ব্যাপার তৈরি করবার চেষ্টা করেছিল, আর বিরোধীদের ছন্নছাড়া দেখানোর চেষ্টা করেছিল তথাকথিত মিডিয়াগুলো, সেই জায়গা থেকে তো বিরোধীরা অনেক সংঘবদ্ধ হওয়ার সুযোগ পেল। এবং সেই জন্য বিজেপিকে ধন্যবাদ জানাই যে আজকে প্রত্যেকটা বিরোধী দল তারা কাঁধে কাঁধ মিলিয়ে পার্লামেন্টের ভেতরে নরেন্দ্র মোদী এবং বিজেপি সরকারের বিরোধিতা করছে, এবং আগামী দিনের লোকসভা নির্বাচনে যে বিজেপি এবং এনডিএ জোটকে 1 ইঞ্চি জমি ইন্ডিয়া জোট ছাড়বে না, সেটারও একটা প্রস্তুতি মানে জোর কদমে শুরু হয়ে গেছে, এবং এটা দরকার ছিল। ভারতবর্ষের রাজনীতিতে বিরোধীদের একত্রিত হওয়াটা এবং সংঘবদ্ধ হয়ে বিজেপির বিরোধিতা করাটা দরকার ছিল, এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে ব্যাঘাত ঘটছিল। সেই ব্যাঘাতের জায়গাটাকে কিন্তু সারিয়ে দিল নরেন্দ্র মোদীর চরম স্বৈরাচারিতার প্রবণতা, এই বিজেপির চরম স্বৈরাচারী রাজনৈতিক মানসিকতা। বেশ, আমি আসবো অবশ্যই এই এককাট্টা হওয়ার প্রসঙ্গটা নিয়ে। আরো অনেক প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোতেও আসবো অবশ্যই কৌশিক আপনার কাছে পরে, কিন্তু সেটা আনইন্টারাপ্টেড পর্বের পর ক্রস ডিসকাশনে। আমি জয়দেব ঘরের কাছে যাব আনইন্টারাপ্টেড পর্বের একদম শেষে 2 মিনিট আপনার। জয়দেব, প্রথমে বলি, আজকে যে ঘটনাটি ঘটেছে এটা আজকের ঘটনা নয়। এই মোদি সার্কাস আমরা 2014 সাল থেকে দেখছি। এটাকে কেন আমরা মোদি সার্কাস বলছি? কারণ সারা বিশ্বের দরবারে আজকে ভারতবর্ষকে ফ্লড ডেমোক্রেসি এবং ইলেকটোরাল অটোক্রেসি হিসেবে চিহ্নিত করা হয়েছে। যে দেশে ডিসেন্ট এবং ফ্রি স্পিচকে কার্ভ করবার জন্য, মানে দমানোর জন্য, ইন্ডিয়াতে ইন্টারনেট সাসপেনশনে ওয়ার্ল্ডে প্রথম স্থান অধিকার করে ভারতবর্ষ। অর্থাৎ গণতন্ত্রের কণ্ঠ রোধ করার জন্য, ডিসেন্ট এবং ফ্রি স্পিচকে দাবানোর জন্য ভারতবর্ষ শীর্ষে রয়েছে। এবং আপনাদের একটা তথ্য দিই যে 2014 সালে যখন ভারতবর্ষ মোদির হাতে যায়, তখন ভারতবর্ষে গণতন্ত্রের স্থান ছিল 27তম, অর্থাৎ অনেক অনেক ওপরে। মোদির হাতে ভারতবর্ষ যাবার পরে 2014 থেকে ধীরে ধীরে নামতে 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 আজকে গিয়ে সেই স্থান ভারত অর্জন করেছে 53তম, অর্থাৎ জঘন্যতম
ডেমোক্রেসি চলছে ভারতবর্ষে। এটা সারা বিশ্বের যারা ডেমোক্রেসি নিয়ে, গণতন্ত্র নিয়ে গবেষণা করে, যারা গণতন্ত্রের জন্য অ্যাডভোকেসি করে, গণতন্ত্র নিয়ে যারা অনুসন্ধান করে সারা বিশ্বের বিভিন্ন দেশে, তারা বিভিন্ন পরিসংখ্যান দিয়ে বলছে যে ভারতবর্ষ 27তম স্থানে ছিল 2014 সালে, আর মোদির জমানাতে সেই 2014 থেকে আজকে গিয়ে 53তম স্থানে ভারতে ফ্লড ডেমোক্রেসি অর্জন করেছে। অর্থাৎ ডেমোক্রেসিকে হত্যা করার জন্য মোদি শীর্ষে স্থান আরোহণ করেছে। এবং এর সঙ্গে সঙ্গে আরেকটা ইলেকটোরাল অটোক্রেসি শুরু হয়েছে। অর্থাৎ আমরা ভোটের নির্বাচন প্রক্রিয়া দেখাচ্ছি, কিন্তু তার মধ্যে আমরা মিডিয়াকে কবজা করছি, এবং তার সঙ্গে আমরা যেটা সব থেকে বেশি করছি সেটা হচ্ছে ডিফেমেশনস এবং সিডিশনসে আমরা বেশি করে মানুষকে অভিযুক্ত করে যারাই সরকারের বিরুদ্ধে কথা বলছে তাদেরকে কারাগারে নিক্ষেপ করছি, এটাও আমরা দেখতে পেরেছি। অর্থাৎ স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়াটাকেও কবজা করার জন্য যা যা মেশিনারি ইউজ করা দরকার, টুল কিট ইউজ করা দরকার, সেটা মোদি এবং আরএসএস বিজেপির সম্মিলিত প্রয়াসে ভারতবর্ষ কায়েম করেছে, যার জন্য আজকে বিশ্বের দরবারে 53তম র্যাঙ্ক, জঘন্যতম র্যাঙ্ক অর্জন করেছে ভারত, ফ্লড ডেমোক্রেসির উপাধি অর্জন করেছে, ইলেকটোরাল অটোক্রেসি অর্জন করেছে। এবং আজকে যে ঘটনাটি সংসদে ঘটিয়েছে এটা পূর্বাভাস দেয় যে 2024 থেকে আগামী দিনে ভারতবর্ষে অথরিটেরিয়ান এবং মেজরিটেরিয়ান রাজত্ব কায়েম করবে মোদি সরকার। বিজেপি তো হাসবেই, বিজেপি তো কায়েমি স্বার্থ এবং মেজরিটেরিয়ানে বিশ্বাসী। আমি তথ্য দিয়ে কথা বলি, আপনাদের মতো গোমূত্র পান করে কথা বলি না। আপনি গোমূত্র পান করাটা বন্ধ করুন, যুক্তি তর্ক দিয়ে কথা বলুন, গোমূত্র পান করা বন্ধ করুন, যুক্তিতে কথা বলবেন, ব্যক্তিগত আক্রমণ করবেন না। ছোট্ট তথ্য, সপ্তদশ লোকসভা চলছে তো, অর্থাৎ 2019-এ এই লোকসভা গঠিত হয়েছে, এই মন্ত্রিসভা গঠিত হয়েছে, এই সরকার চালাচ্ছে এখন। এই সরকারের চালানোর সময় এই টেনিওর শেষ হতে চলেছে 2024-এ। 2019 থেকে এখনো পর্যন্ত 149 বার বিরোধী সাংসদদের বরখাস্ত অথবা বহিষ্কারের মুখে পড়তে হয়েছে। আজকেই একটি প্রথম শ্রেণীর ইংরেজি দৈনিক, যেটি গোটা ভারতবর্ষেই পড়েন মানুষ, সেখানে এই তথ্যটি সেটি বেরিয়েছে। 149 বার 2019 থেকে। সুতরাং এই 4 বছর, এই তথ্যটা মিথ্যা নয় নিশ্চিত, এই 92 আরো সংখ্যা বোধহয় জুড়ে যাবে তার সঙ্গে। সুতরাং এই 92টি এটাও একটা আনপ্রেসিডেন্টেড হয়ে রইল, আর অবশ্যই 149টাও কি আনপ্রেসিডেন্টেড হয়ে রইল না? নীলাদ্রি, আমি ঢুকছি ক্রস ডিসকাশনে। না না, নিশ্চয়ই আনপ্রেসিডেন্টেড ব্যাপার। আনপ্রেসিডেন্টেড এটাও হাই নিউজেতে এসে কেউ মোদি সার্কাস বলতে পারেন, কিন্তু মানুষ হয়তো, এই যে আমার বিজেপির বন্ধু বলছিলেন না, মানুষ হয়তো ভাবছে উনি রাজনৈতিক বিশ্লেষক না সার্কাসের জোকার নিচে। প্রশ্নটা এটাই, উনি বললেন মোদির সময় কি হয়েছে। না, যেরকম ভাবে আপনারা একজন বিরোধী দলনেতা রাহুল গান্ধী, না জয়দেব বাবু, আপনি যে কথাগুলো বলছেন না সত্যি হাসছে। আপনি নিজেই সার্কাসের জোকারের মতো আচরণ করছেন। জয়দেব বাবু, আপনি নিজেই সার্কাসের জোকারের মতো আচরণ করছেন। হাই নিউজের মানুষ দেখছে, আপনার কথা শুনে হাসছে, কারণ আপনাকে মনে হচ্ছে সার্কাসের জোকার আপনি করছেন। আপনাকে যে আপনার কথা শুনে হাসছে, জোকার মনে হচ্ছে, আপনার সার্কাসের জোকার মনে ভাবছে আপনাকে। আপনার কথা মনে হয় না যে আপনি একটা বিবৃতি দিতে পারলো না কেন? সার্কাস বলে ভাবছে নিজেরা থুতু ওপর দিকে আপনার সার্কাসের জোকার হিসেবে ভাবছে আপনাকে। শুনলে পাটকেল খাবার জন্য আপনাকে জোকার ভাবছে, তো আপনার কথা বিজেপিকে অহংকারী লাগে। লজ্জা করা উচিত। আপনাকে দেখে মানুষ হাসছে। চিরস্থায়ী নয়। পারলে যুক্তি দিয়ে কথা বলুন। স্বপন বাবু, আপনাকে বলি, রাজনীতি কিন্তু চিরস্থায়ী ক্ষমতা থাকে না।
নাগরদোলায় কেউ উপরে থাকে কেউ নিচে থাকে, আমি মিউট তাই বলে করেছি। আপনারা যে ধরনের কথা বলছেন জয়দেব যে ঘোষ এবং স্বপন পালকে মিউট আপনারাই করেছি। ক্ষমতায় আছেন বলে আপনারা যা ইচ্ছে তাই করবেন, পার্লামেন্টে কাউকে বলতে দেবেন না, এটা ঠিক নয়। কৌশিক আসছি, শান্তি শান্তি। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যটা একটু সম্পূর্ণ শুনবো। নীলাদ্রি। না, আমি তো এটা আলোচনা ভেবেছিলাম, এখানে সার্কাস হবে ভাবতে হ্যাঁ, পারিনি। যাই হোক, না না আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে যে এই বিরোধীদের ঐক্যের কথা বলছিলেন। বিরোধীরা কিন্তু ঐক্যবদ্ধ ছিল 3 রাজ্যের নির্বাচনের আগেও। তারা দুর্নীতির পক্ষে ঐক্যবদ্ধ ছিল। লালু প্রসাদ যাদব তাদের প্রেরণা ছিলেন, যিনি চারা ঘোটালায় দোষী সাব্যস্ত হয়ে জেল কেটেছেন। তাই লালু প্রসাদের পায়ের ধুলো নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই জোটের যাত্রা শুরু করেছিলেন, যার বিরুদ্ধে কারা চুরির কথা বলে? কারা চুরির কথা বলে? যারা বিজেপি থেকে এই সময় ওয়াশিং মেশিনে যে ঘোষণা হয়েছে, কারা চুরির কথা বলে? চোর ডাকাতকে বিজেপি দিয়ে আজকে সাধু সাজছে বটে, বিজেপি সব চোর ডাকাতকে দলে নিয়ে আজকে সাধু সাজছে বটে। বেশ, নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় বলছেন যে একজোট হয়েই 5 রাজ্যের বিধানসভা নির্বাচনে লড়েছিলেন, কিন্তু আমরা অন্যরকম ছবি দেখেছিলাম। আমরা একটা অন্যরকম ছবি দেখেছিলাম কিন্তু না, আপনারা দেখতেই পারেন। কংগ্রেস লড়ছে। না, আপনারা দেখতেই পারেন, মানুষ দেখতে পায়নি হয়তো, সেই জন্যই বিরুদ্ধে ভোট দিয়েছে এত কিছু সত্ত্বেও। তো কথা হচ্ছে এখন তারা আরো ঐক্যবদ্ধ হয়ে গেলেন এই সন্ত্রাসবাদীদের পক্ষে, কারণ সুস্মিতা দি তো সরাসরি সন্ত্রাসবাদীদের সমর্থন করলেন। তৃণমূলের বন্ধু অবশ্য একদম না, তাদের ওয়েটার নিশ্চয়ই বলছিল, কিন্তু তাই বলে তারা যে কথাকে অন্যরকম ভাবে ব্যাখ্যা করা যায়। যাই হোক, বলছি সেটাকে জাস্টিফাই করেছি, আমি কখনো সময় তাদের কাজটাকে জাস্টিফাই করিনি। কৌশিক মাঝি আঙুল তুলেছেন। কৌশিক সন্ত্রাসবাদের সমর্থনে, আমার কথা তো আমি বলতেই পারলাম না শান্তম। কথা হচ্ছে সন্ত্রাসবাদের সমর্থনে তারা আবার ঐক্যবদ্ধ হয়েছেন, কিন্তু যেটা মনে রাখতে হবে, ভারতবর্ষের মানুষও কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়েছে, যার প্রতিফলন আমরা তখন দেখেছিলাম। এই দুর্নীতির বিরুদ্ধে মানুষ ঐক্যবদ্ধ হয়ে গেল, ওই বলে কংগ্রেস ঝড়কুটোর মতো উড়ে গেল। আপনি কংগ্রেস বলতে চান, INDIA বলবেন না, ঠিক আছে, কিন্তু এই সন্ত্রাসবাদের পক্ষে যখন তারা ঐক্যবদ্ধ হচ্ছেন, তখন মানুষও ঐক্যবদ্ধ হচ্ছে। এটা লড়াইটা সন্ত্রাসবাদের সমর্থনকারীদের সাথে শান্তি। এটা পুলওয়ামা কাণ্ডে সত্যপ্রকাশ মালিকের ওই বিবৃতির লড়াই। সত্যপ্রকাশ মালিক পুলওয়ামা কাণ্ডে যেটি বলেছে মানুষ সেটা মনে রেখেছে, ভুলে যাবেন না। সত্যপ্রকাশ মালিক গভর্নর পুলওয়ামা কাণ্ডে যে কথাগুলো বলেছে সেটাও দেশের মানুষ মনে রেখেছে, এবং সেটাও দেশের মানুষ সুদে আসলে চোখতা করবে। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় 3 দেখাচ্ছেন, অর্থাৎ 5-এর 3। আমি অথরিটেরিয়ান এন্ড মেজরিটেরিয়ান। রাইট। আমি এই বক্তব্যটায় আসবো, জয়দেব ঘরের এই বক্তব্যটায় অবশ্যই আসবো প্রসিকিউশনের পরের পর্বে। আমি কৌশিকের কাছে যাবো। কৌশিক। হ্যাঁ, নীলাদ্রিদা 3 আঙুল তুলে দেখালো, 3 রাজ্যের কথা বলছে। তো বিষয়টা 5 রাজ্যে ভোট হয়েছিল, তারও আগে কর্ণাটকে ভোট হয়েছে, ইয়েতে কি বলে হিমাচল প্রদেশে ভোট হয়েছে, তারও আগে পশ্চিমবঙ্গে ভোট হয়েছে। সব জায়গাতে বিজেপি জিতেছে এরকম ব্যাপার নয়। আর এখনো যে 5টা রাজ্যে ভোট হলো, 3টে রাজ্যে বিজেপি জিতেছে অবশ্যই, একটা রাজ্য নতুন করে আঞ্চলিক দলের কাছ থেকে কংগ্রেস আবার ছিনিয়ে নিয়েছে। আর এই যে কটা রাজ্যে ভোট হয়েছে, সব কটা রাজ্যেতেই কংগ্রেস এককভাবেই লড়াই করেছে বিজেপির বিরুদ্ধে। সেখানে অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে কিন্তু জোট হয়নি, মানে নির্বাচনী কোনো জোট হয়নি। তাই ইন্ডি জোট করে লড়েছে, জোটকে হারিয়েছে, এরকম কোনো বিষয় নয়। তারপরেও একটা কথা বলি যে কংগ্রেসের এই 5টা রাজ্যের যে প্রাপ্ত ভোট আর বিজেপির এই 5টা রাজ্যের যে প্রাপ্ত ভোট, দুটো যোগ করলে সেখানে কংগ্রেস 10 লক্ষ ভোট বেশি পেয়েছে। তাই এত মানে হাওয়ায় ফুলে যাওয়ার মতো কোনো বিষয় নয়। নির্বাচনী রাজনীতিতে 2-4% ভোটের ডিফারেন্সে কোথাও মানে 50-60টা 100টা আসনের ডিফারেন্স হয়ে যেতে পারে। তাই বলে যে বিরোধীরা ভোট পাচ্ছে না, বিরোধীদের কোনো সমর্থক নেই, এই বিষয়টা ভুলে গেলে চলবে না। এবং সেখানেই ইন্ডিয়া জোট আজকে যে তারা যে সংঘবদ্ধ হচ্ছে বিজেপির বিরুদ্ধে, যাতে ভোটটাকে একটা অন্তত কনসলিডেট করা যায়, সেই জায়গাটা চেষ্টা করা হচ্ছে, এবং সেটা আশা করি আগামী দিনে হয়েও যাবে।
এবং সুস্মিতা সেটা বিশ্বাস কি হয়ে বলছেন? যাওয়াটাই স্বাভাবিক হবে। তার কারণ হলো এই যে নীলাদ্রিদা একটু আগে বললো না যে দুর্নীতির বিরুদ্ধে, আসলে বিষয়টা দুর্নীতি একটা ব্যাপার হচ্ছে। এই বিজেপি 2014 সাল থেকে এরকম অনেক নেতাকে দুর্নীতিগ্রস্ত বলেছে, তাদেরকে জেলে ভরবার কথা বলেছে। যেমন অজিত পাওয়ার আছে, এই রাজ্যে শুভেন্দু অধিকারী আছে, তার আগে হেমন্ত বিশ্ব শর্মা আছে। কিন্তু তারা আবার যখন বিজেপির ওয়াশিং মেশিনে ঢুকে পড়েছে, তারাই সেই দলের আবার সেই রাজ্যের বড় নেতা হয়ে গেছেন। তো বিষয়টা হচ্ছে যে বিজেপি তার মানে যে দুর্নীতির কথা বলে, বিজেপি যারা করে না বা বিজেপির বিরোধিতা করে তাদের বিরুদ্ধে এই কিছুক্ষণ আগেই শুনলাম যে আপের প্রধান এবং দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়ালের বাড়িতে আবার ইডি চিঠি পাঠিয়েছে, ঠিক যেদিনকে বিরোধী জোটের মিটিং আছে তার আগের দিন সমন তাকে পাঠানো দেখা হয়েছে, করতে হবে। right? সমন পাঠিয়ে দিয়েছে। তো এই বিষয়টা কখনো অভিষেক ব্যানার্জিকে ইন্ডিয়া জোটের মিটিং এর আগে পাঠানো হয়, মানে এই বিষয়গুলো তো চলতেই থাকছে। কিন্তু বিষয়টা হলো হেমন্ত বিশ্ব শর্মা, তার বিরুদ্ধে জমি কেলেঙ্কারির এত বড় ঘোটালার বিষয়টা উঠে আসলো, তাকে কেউ সমন টমন পাঠায়নি, ইডি সিবিআই দেখতে পায় না। এই তার মানে রাজ্যে শুভেন্দু অধিকারী 2016 সালে রাইট, নারদা কাণ্ডে 2016 সালে ডাইরেক্ট টাকা নিতে দেখা গেল, সেখানে তৃণমূল কংগ্রেসের অনেক সাংসদদের দেখা গেল। এবং সেখানে এখনো পর্যন্ত এথিক্স কমিটি কোনো রকম স্টেপ নিল না। তৃণমূলের নেতাদেরকে আমি সেখানে একবার এথিক্স কমিটি ইডিকে এখনো অ্যারেস্ট পর্যন্ত করতে বলতে দেখেছিলাম। বসলো না। আর দেখলাম মুখ্যমন্ত্রীকে এথিক্স কমিটি বলছি একবারে বলছি সুস্মিতা একদিনের কি মধ্যে বলছি, সিদ্ধান্ত নিয়ে একদম নিল। একদমই বিষয়টা হলো এখনো এই 2016 থেকে 2023 সাল হয়ে গেল, কিন্তু নারদা কাণ্ড নিয়ে ইডির কোনো ভূমিকা নেই। তার কারণ ওখানে যেহেতু এখানে শুভেন্দু অধিকারী বিজেপিতে চলে গেছে এবং এই রাজ্যের বিরোধী দলনেতা বানিয়েছে বিজেপি, তো সেখানে তদন্ত কেন হাত দেবে? তো এই আমি স্বপনদার বক্তব্যে যাবো, কিন্তু তার আগে সুস্মিতা বিশ্বাস কি বলছেন সেটা একবার শুনে নেবো। তো সেই জায়গা থেকে সুস্মিতা বিশ্বাস কি বলছেন সেটা একবার শুনে নেবো। সবচেয়ে বড় কথা হচ্ছে নীলাদ্রিদা যে বলছেন দুর্নীতির কথা, দুর্নীতি তো শিখতে হয় বিজেপির কাছ থেকে। আজকে যেই কথাটা জয়দেব বাবু বললেন, আজকে নরেন্দ্র মোদীকে দাঁড়িয়ে জবাব দিতে হবে সংসদে যে এই হামলা কেন হয়েছে। ওই কিছু গদি মিডিয়ার সামনে টিএমসি সিপিএম সব কংগ্রেসের কাছ থেকে দুর্নীতি কিভাবে করতে শিখেছে। বিজেপি তার ন্যারেটিভ আপনি জানেন তো কংগ্রেসের কাছ থেকে এখানকার সিপিএম টিএমসি এরা সব শিখেছে কিভাবে দুর্নীতি করতে হয়, কিভাবে 6 লাখের লেনদেন, কিভাবে চাল চুরি করতে হয়, তিলকর চুরি করতে হয়, চাকরি চুরি করতে হয়, সবই কংগ্রেসের কাছ থেকে শিখেছে। এই কংগ্রেস বা তৃণমূলের নেতারা বিজেপি জয়েন করে নিলে সে আবার টিএমসি কংগ্রেসেরই ছিল, টিএমসির বেশিরভাগ নেতারা তো কংগ্রেসের ছিল, স্বাভাবিকভাবেই সুস্মিতা আপনাদের কাছ থেকেই টিএমসি সব চুরিটা করাটা শিখেছে। সেই রকম অপদার্থ প্রধানমন্ত্রী তারা কথা বলে, আবার মোদীকে ভারতের সব থেকে পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় প্রধানমন্ত্রী হচ্ছে নরেন্দ্র মোদী, সুস্মিতা দি, এটাই আপনাদের ভয় পাচ্ছেন, এটা আপনাদের লজ্জা হওয়া উচিত, ওই জায়গাটা বলা আপনাদের লজ্জা হওয়া উচিত। দেশের প্রধানমন্ত্রীকে আপনি এই কথা ভাষায় বলছেন, আপনাদের লজ্জা হওয়া উচিত, কারণ আপনারা হিংসা করছেন তার জনপ্রিয়তার কাছে। ভারতবর্ষ নয়, পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় ব্যক্তি আছে নরেন্দ্র মোদী, এটাই আপনাদের ভারতবর্ষের অতি জনপ্রিয় প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী জনপ্রিয় প্রধানমন্ত্রী, পৃথিবীর সবথেকে বড় রাষ্ট্রনায়ক। এক মিনিট স্বপনদা, আপনি বললেন তো জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, সারা ভারতবর্ষে বিজেপি 50% ভোট পায়, সারা ভারতবর্ষে বিজেপি 50% ভোট পায়, কারণ আপনাদের যখন কংগ্রেস অন্য দল ছিল না সব চুরি করে দেশটাকে শেষ করে দিয়েছিলেন, কারণ এই দেশটা উন্নতি করতে চাইছে, যার জন্যই আপনাদের গাফলতা হচ্ছে, তার জন্য আপনারা মেনে নিতে পারছেন না। আপনাদের লজ্জা হওয়া উচিত, লজ্জা হওয়া উচিত, যে দেশের প্রধানমন্ত্রীকে মানতে পারছেন, এটা আপনাদের লজ্জা হওয়া উচিত, এটা লজ্জা হওয়া উচিত। একবার আফগানিস্তানে গিয়ে দেখে আসুন, একবার পাকিস্তানে গিয়ে ঘুরে আসুন, আমি থেকে ঘুরে আসুন। এই মুহূর্তে দাউদ ইব্রাহিম সম্পর্কে অনেক কথাবার্তা শুনতে পাওয়া যাচ্ছে আর কি, সেই নিয়ে পাকিস্তান খুব টেনশনে, পাকিস্তানের নাম বলবেন না, নরেন্দ্র মোদী বিরাট জনপ্রিয় বলে সারা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় করে দিতে হয়, তার কারণ সংসদের মধ্যে যদি বিরোধীরা বন্ধ করে সেই মধ্যে তো উনি উন্নতি করতে পারবেন না, দুর্নীতি তাদেরকে বের করে দিতে হয়, সাসপেন্ড করে দিতে হয়। দুর্নীতি করতো, যার জন্য সেই দুর্নীতিগুলো রুখে দিয়েছে বলে তাই আপনারা আজকে সহ্য করতে পারছেন না। প্লিজ একটা প্রশ্ন উঠছে, যেটা হচ্ছে সংবাদ মাধ্যমকে স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী তারা বলছেন, কিন্তু তারা সংসদে এসে বিবৃতি দেওয়ার কথা বললেই সাংসদদের সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। এই মুহূর্তে 92 নয়, 93 জন বাইরে, এই শীতকালীন অধিবেশনে 93 জন বাইরে।
কারণ মহুয়া মৈত্র আছেন, জয়দেব ঘর একটু আগে ঠিকই বলেছেন। ও লাস্টে দেখা যাবে শুধু বিজেপি সাংসদরাই ডাকবে, আর কেউ ডাকবে না। একদমই সুস্পে কালকে দেখবে যে পার্লামেন্ট থেকে সব বিরোধীদের বের করে দেবে, শুধু সব বিরোধীদের বার করে দেবে, ওরাই এবারে থাকবে। স্বপন পালের বক্তব্য শুনবো, 1 মিনিট আনইন্টারাপ্টেড 1 মিনিট স্বপন পাল। দেখুন, আবার বলছি, পার্লামেন্ট হই হট্টগোল করার জায়গা নয়। আপনাদের যদি মনে হয় যে স্পিকার ভুল করেছে, আপনি সুপ্রিম কোর্টে যেতেই পারেন, আপনারা যারা বড় বড় কথা বলছেন, কিন্তু পার্লামেন্টের অধিবেশন চালাতে দিতে হবে। পার্লামেন্টের অধিবেশন অল্প সময়ের জন্য হয়, এখানে ওই গন্ডগোল করার, হই হট্টগোল করার বা এই ভালো মন্দ খেয়ে গল্প গুজব করার জায়গায় হতে পারে না। কারণ জনগণের প্রচুর পয়সা, ট্যাক্সের পয়সা পার্লামেন্টের একটা অধিবেশনে কয়েক সেকেন্ডের জন্য খরচা হয়। সেই টাকায় কাজ চাই, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য অনেক আইন তৈরি করা যাচ্ছে, অনেক আইন বাতিল করার দরকার আছে। সবচেয়ে বড় কথা, ভারতবর্ষকে বিশ্বের দরবারে 1 নম্বরে নিয়ে যাওয়ার জন্য, অর্থনীতিটাকে সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ক্ষেত্রে নিয়ে যাওয়ার জন্য অনেক বড় কাজ আছে। সেই কাজগুলো করতে দিতে হবে। কারণ আমরা দেখেছি যে 372 বাতিলের সময় কংগ্রেস অনেক বড় বড় কথা বলেছিল, টিএমসি অনেক কথা, কিন্তু সেটা সুপ্রিম কোর্ট বলে দিয়েছে। এবং রাম মন্দির আমরা বলেছিলাম, বন্ধ করবো বলেছিলাম, 3 তালাক আমরা বন্ধ করেছি। ভারতীয় জনতা পার্টি যা বলে তা করে দেখায়, এবং আগামী দিনেও করে যাবো। এটা কংগ্রেস মেনে নিতে পারছে না, এটা বিরোধীরা মেনে নিতে পারছে না, তাই তাদের ব্যর্থতা হচ্ছে, তাই তারা সংসদ চালাতে দিবেন না, তারা হই হট্টগোল করছেন। রাইট, জয়দেব ঘরের কাছে যাবো। কিন্তু এই মুহূর্তে যেটা, আমি 1 মিনিট, এই মুহূর্তে যে আনপ্রেসিডেন্টেড ঘটনা ঘটলো, অর্থাৎ অভূতপূর্ব, বাংলা করলে কোটানকোট তাই দাঁড়ায়, সেই অভূতপূর্ব ঘটনাটা কতটা মাইলেজ দেবে জোটকে? আগামীকাল জোটের অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। দেখুন, প্রথম কথা হচ্ছে 400-র অহংকারকেও দেশবাসী চূর্ণ বিচূর্ণ করেছে। এরা তো 300 পেয়ে অহংকারে লাফালাফি করছে। 235-35-এর অহংকারকেও বাংলার মানুষ চূর্ণ করেছে, এবং আমরা দেখেছি বারবার অতি দম্ভ, অতি উন্নাসিকতা এবং এইরকম অথরিটেরিয়ান, হ্যাঁ, আপকি বার 200 পাহাড় তো আছেই তার মধ্যে। এবং সব থেকে বড় কথা হচ্ছে, যতবার ভারতবর্ষের গণতন্ত্রে শাসক দল এই দাম্ভিক 400-র দম্ভ বা 235-এর দম্ভ বা বর্তমানের 300-র দম্ভ, এই দম্ভ কিন্তু বাংলা তথা ভারতবর্ষের মানুষ মেনে নেবে না। এবং পৃথিবীর মানুষ সহ ভারতবর্ষের মানুষ কিন্তু লক্ষ্য রাখছে বিশ্বের বৃহত্তম গণতন্ত্র দেশে কিভাবে গণতন্ত্রকে লঙ্ঘিত করা হচ্ছে, খুন করা হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ করা হচ্ছে। এবং এটাই তো আমাদের গর্ব যে ভারতের মানুষ আমাদের সমর্থন করছে, এত সংখ্যক মানুষ রক্ষা করার জন্য কিন্তু এই উদ্ধত্ত ভারতবর্ষের মানুষ দুহাত তুলে আমাদের সমর্থন করছে, এটাই তো আমাদের গর্ব। এবং মেজরিটেরিয়ান দল আগামী লোকসভা দেখবেন 400-র উপরে আসন আমরা পাবো, এটাই আমাদের গর্ব। বিলাসিতার মধ্যেও দেখতে পাচ্ছি। এই জন্য বলছি ভারতবর্ষের মানুষ দুহাত তুলে বিজেপিকে আশীর্বাদ করছে, এটাই তো আপনাদের সমস্যা। নামিয়ে দিয়েছে এবং 235-কে শূন্যে নামিয়ে দিয়েছে, নামিয়ে দেবে। আমি নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়ের কাছে যাবো 1 মিনিটের জন্য। নীলাদ্রি, না, কেউ যদি চেঁচাচ্ছে তার আগে চেঁচিয়ে নিতে পারেন। আমি কিন্তু চুপ করে সার্কাস দেখছি, চুপ করে সার্কাস দেখছি। আজ আমি আলোচনা ধরছি না, সার্কাস। না পেরোবে না, তার আগেই কেউ না কেউ চেঁচাবেই। তো কথা হচ্ছে যে আজকে মানুষের কাছে খুব স্পষ্ট হয়ে গেছে বিরোধী জোটটা বেসিক্যালি চোর এবং সন্ত্রাসবাদীদের জোট। এই চোর এবং সন্ত্রাসবাদীদের তো মানুষ ভোট দিতে পারে না, ভারতের কোনো সুস্থ মানুষই ভোট দেবে না। তাই আমার আশঙ্কা হচ্ছে আগামী নির্বাচনের পর হয়তো কোনো বিরোধী সদস্যই আর নির্বাচিত হবে না। বললাম, যাকে তাকে চোর বলছেন, সন্ত্রাসবাদী বলছেন, বাকস্বাধীনতার মানে এই নয় মানুষকে ছোট করবে। বক্তব্যে ডিফেন্ড করবেন অবশ্যই। নীলাদ্রি, আপনার শোয়ে প্রধানমন্ত্রীর শোকে সার্কাস বলা যেতে পারে, কিন্তু চোরকে চোর বলা যেতে পারে না, এটাই মুশকিল। তো যাই হোক, তো আমার এটাই আশঙ্কা, যদি আগামী নির্বাচনে বিরোধী শূন্য হয়ে যায় লোকসভা, মানুষের কোনো ভোট যদি তারা না পায়, তাহলে কিন্তু গণতন্ত্রের জন্য ভালো নয়। যেদিকে যাচ্ছে আত্মঘাতী বাঙালি বলে একটা বই লিখেছিলেন নীরজ্জি চৌধুরী, আজ আমার মনে হচ্ছে আত্মঘাতী INDIE জোট। এই কথা আমার বারবার মনে হচ্ছে, তারা নিজেরাই কলকাঠি নাড়ছেন, ইভিএমের ভেতরে কলকাঠি নাড়ছেন, তার ইঙ্গিতই দিচ্ছেন।
বিরোধী শূন্যতার কথা বলছে নীলাদ্রিদা, তার মানে ইভিএম এর ভেতরে কলকাঠি নাড়ছে। জনগণ আপনাদের দেখে কি ভারতবর্ষে তার জন্যই তো আপনাদেরকে কেন ভুল হয়ে যাচ্ছে? কংগ্রেস কেন নিয়ে যাচ্ছে? দেশে যে গণতন্ত্র আছে সেখানে শাসক দলের বিরুদ্ধে আজকে তৃণমূলকে কেন সিপিএম এর হাত ধরতে হচ্ছে কংগ্রেসের, এটাই তো বড় প্রশ্ন। নীলাদিদা যেটা বলছে যে কারণ ভারতবর্ষে বিরোধিতা করা মানে বিরোধী দলের সবাই সন্ত্রাসবাদী, মানে এটা কি কোন যুক্তিতে নীলাদিদা বললো একটু আমাকে বোঝান। দেশের প্রধানমন্ত্রীর বিরোধিতা করা যাবে না? কে বোঝাবে? অধিকার নেই, কে বোঝাবে? অধিকার কে নেই। বোঝাবে? আমার প্রশ্ন আছে, কে বোঝাবে মানে? আমি তোমায় জিজ্ঞেস করছি, তুমি আপনি যে বোঝাবেন। সন্ত্রাসবাদী বললে, আপনি বোঝাবেন, আপনি বিরোধীদের সন্ত্রাসবাদী আরে বোঝাতে গেলে তো বলতে হবে। কি যুক্তিতে? বিরোধীরা কোথায় সন্ত্রাস করেছে? কি যুক্তিতে বললেন বিরোধীরা সন্ত্রাসবাদী? না, এই যে সংসদে হামলায় তাহলে কি কংগ্রেসের বিরোধীদের আপনি মদত কোন ছিল যুক্তিতে বলতে বলছেন হবে? সন্ত্রাসবাদী? এটাতে তো বিজেপি তার মানে কি সাংসদের যারা প্রধানমন্ত্রী ভারতবর্ষে জড়িত। গঠন করেছিল, বিজেপি সাংসদ পরামর্শ টিকিট দিয়েছিল, দিয়েছিল, নাকি তারা এই বিজেপি সাংসদ প্রতাপ সিংহ জড়িত। সাংসদ প্রতাপ সিংহ সন্ত্রাসবাদী, বিজেপি সন্ত্রাসবাদী, বিজেপি সন্ত্রাসবাদী। কারণ বিজেপির সাংসদ প্রতাপ সিংহ টিকিট দিয়েছিল, তার টিকিটেই ঢুকেছিল শর্মা। তাই বলি বিজেপি সন্ত্রাসবাদী। এটা তো প্রমাণিত। করবেন, দেশের বিরুদ্ধে বলবেন, এটা চলতে পারে না। দেশের খাবেন, ভারতবর্ষ থেকে সন্ত্রাসবাদীকে সমর্থন করা যাবে না, পরিষ্কার ভাবে শুনে নিন। সংসদ হামলায় বিজেপি হেল্প করেছে, সংসদ হামলায় বিজেপি হেল্প করেছে। এটাই হচ্ছে আমাদের এই মুহূর্তে প্রশ্ন। তার কারণ হচ্ছে যে ভোটের প্রশ্নে এই মুহূর্তে যারা যে রাজ্যে বেশি শক্তিশালী সেই শক্তি নিয়েই তারা লড়াই করবেন। সেই ইঙ্গিতটা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন ইতিমধ্যে, আর সেই জায়গাটি কালকের বৈঠকে থাকবে সেটা কিন্তু এই মুহূর্তে বড় প্রশ্ন। আমি আসবো অবশ্যই, সবার কাছেই আসবো। আমি সুস্মিতা বিশ্বাস এবং কৌশিক মাঝি, আমার মনে হয় দর্শকরা বোধহয় তাদের কথা কেউ শুনতে পাননি, কারণ সবাই মিলে একসঙ্গে কথা বললে একটা ক্যাকোফোনি শুনতে পাওয়া যায় আর কি, দর্শকদের সেরকমটাই আসে কানে। আমি সুস্মিতা বিশ্বাসের কাছে যাবো 30 সেকেন্ডের জন্য, সময় যেহেতু কমে গেল। 30 সেকেন্ড, সুস্মিতা বিশ্বাস। দেখুন, অবশ্যই তো কালকে জোটের যে বৈঠক অবশ্যই খুব গুরুত্বপূর্ণ। তবে হ্যাঁ, একটা কথা আসল তো ঠিক, সমঝোতাটা কতটা গুরুত্বপূর্ণ হবে? আসল সমঝোতাটা অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকে যে রিজিওনাল দলগুলো আছে সেই রিজিওনাল দলগুলো তাদের রিজিয়নে তারা শক্তিশালী বটে, তবে সারা ভারতবর্ষে কংগ্রেসের 222টার উপরে সিটে ডাইরেক্ট বিজেপির সাথে লড়াই আছে। সেখানে আসল সমঝোতা কিভাবে হবে সেটা হাইকমান্ড ঠিক করবে। আমি শুধু আর একটা কথা, আমি এত চিৎকারে বলতে পারলাম না, শুধু আমি একটা কথা বলতে চাই, কারা সন্ত্রাসবাদী বলছে, কারা দেশপ্রেমের কথা বলছে, যাদের মুখে দেশপ্রেমের কথা মানায় না, যাদের স্বাধীনতা আন্দোলনে কোনো রকম কোনো ভূমিকা নেই, যারা ইংরেজদের কাছে বারংবার মুচলেখা দিয়েছে, সবচেয়ে বড় কথা হচ্ছে তাদের কাছ থেকে যদি আমাদের দেশপ্রেমের কথা শুনতে হয়, আমাদের মতো দেশপ্রেম রুখে দিতে রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, রাম আসছে, রাম রাজ্য প্রতিষ্ঠা হবে, মোদি বিদায় নেবে। সকলের সময় চুরি যাবে। 30 সেকেন্ড সকলে জেগে জেগে স্বপ্ন দেখছেন নাকি আপনি? স্বপ্ন দেখে থাকুন জেগে। আমি স্বপন পালা আসছি, আমি তার আগে কৌশিক মাঝির কাছে যাবো 30 সেকেন্ডের জন্য। কৌশিক। হ্যাঁ, প্রথমেই বলি সন্তোষদা, এই যে বিরোধীরা একত্রিত হয়েছে, এই একত্রিত হওয়ার পেছনে নরেন্দ্র মোদী এবং অমিত শাহের ভূমিকাকে এবং বিজেপির ভূমিকাকে ধন্যবাদ জানাই, যে তাদের মোটামুটি কৃতকর্মের জন্য আজকে বিরোধীরা অন্তত একটা জায়গায় আসতে পেরেছে এবং আগামী দিনে বিজেপিকে হারানোর যে রূপরেখা তৈরি করেছিল ইন্ডিয়া জোটের মাধ্যমে, সেই ইন্ডিয়া জোটের সম্ভবত এটা তৃতীয়তম বৈঠক হতে চলেছে এবং সেই বৈঠকে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি হবে এবং অবশ্যই সিট বিভাজনের জায়গায় দাঁড়িয়ে যেখানে যারা শক্তিশালী
যাদের যেরকম ক্ষমতা আছে তারা সেরকম ক্ষমতার ভিত্তিতে সিট নিয়ে লড়াই করবে বিজেপির বিরুদ্ধে। স্বপন পাল 30 সেকেন্ডে। পশ্চিমবঙ্গে জোট হোক, আমরা খুব খুশি হব, কারণ আমরা দেখতে চাই এখানে যে মমতা ব্যানার্জি একসময় সিপিএম এর বিরুদ্ধে লড়াই করেছেন, লড়াই করে মুখ্যমন্ত্রী হয়েছেন, তাকেও তিনি মেনে নিচ্ছেন শুধু বিজেপির নরেন্দ্র মোদীকে ভয় পাচ্ছেন বলে। আমরা দেখতে চাই কংগ্রেসের সঙ্গে এখানে পশ্চিমবঙ্গে জোট হোক টিএমসিকে, এটাও দেখতে চাই, কারণ মমতা ব্যানার্জি একসময় কংগ্রেসে কাজ করতে পারছেন না, তার জন্য দল ছেড়ে তিনি নতুন দল গঠন করেছেন। অর্থাৎ নরেন্দ্র মোদীকে এত ভয় পাচ্ছেন যে সমস্ত চোরেরা সব একজোট হয়ে জোট করার চেষ্টা করছেন। আদৌ আসন সমঝোতা হবে বলে আমার মনে হয় না, কারণ আমরা 4-5টা রাজ্যে নির্বাচনে দেখেছি সেখানে আসন সমঝোতা করতে পারিনি। তো এই আগামী যে লোকসভা নির্বাচন, সেখানে কোনো জোট হবে না ঘোট হবে, এটা একটা বড় জিজ্ঞাসা রইলো। কিন্তু আমি পশ্চিমবঙ্গের বলবো, অবশ্যই পশ্চিমবঙ্গের সিপিএম, টিএমসি, কংগ্রেস এই সমস্ত মিলে জোট গঠন করুন, কারণ বিজেপি একাই 100, বিজেপি একাই তাদের আদর্শ নীতি শিক্ষা নিয়ে দেশকে নিয়ে ভারতবর্ষে আমরা আসবো। আমরা লড়াই করবো সমস্ত জোটের বিরুদ্ধে, সমস্ত অন্যায়ের বিরুদ্ধে, সমস্ত চোরেদের বিরুদ্ধে, সমস্ত চাকরি চুরিদের বিরুদ্ধেই আমরা একাই লড়াই করবো। নীলাদ্রি বন্দ্যোপাধ্যায় 30 সেকেন্ড। আবার আমি সুযোগ দিচ্ছি, যারা যারা চেঁচাতে চান চেঁচিয়ে নিতে পারেন, কারণ আমি বলার পর সুযোগ পাবেন কিনা জানি না। তো আমি কিন্তু বিরোধীদের শুধু বিরোধীদের আমি সন্ত্রাসবাদী বলিনি, সন্ত্রাসবাদী বোধহয় অসংসদীয় শব্দ নয়। আমি তাদের সাথে তাদের চোরও বলেছি, চোর এবং সন্ত্রাসবাদী। এবং এই চোর এবং সন্ত্রাসবাদী বিরোধীদের বিরুদ্ধে মানুষের মহাজোট, তারা হয়তো দেখতে পাচ্ছেন না, কোনো সুস্থ মানুষদের ভোট দিতে পারেন না। আজকে হাই নিউজের পর্দায় তো বিরোধীদের চেহারা আরো স্পষ্ট হয়ে গেল। তারা সার্কাস করুন, সংসদ তাদের জায়গা না। 15 সেকেন্ড, 17 সেকেন্ডের মধ্যে বক্তব্য শেষ করেছেন জয়দেব ঘর, আপনার 30 সেকেন্ড লাস্ট। দেশের মানুষ নীলাদ্রিদা বা বিজেপির থেকে অনেক বেশি চালাক, তারা অনেক চতুর, তারা জানে দেশের জন্য কোনটা ভালো, তাদের জন্য কোনটা ভালো। তারা যখন মত দেবে সেই মতকে নিশ্চয়ই আমরা শিরোধার্য করে নেব, কিন্তু এই লড়াই থামবে না। যে লড়াই অথরিটেরিয়ান এবং মেজরিটেরিয়ানের বিরুদ্ধে ভারতবর্ষের আম আদমি শুরু করেছে, আর রাম আসছে, রামরাজ্য প্রতিষ্ঠা হবে, সমস্ত অপশাসন দূর হবে। 2024-এই নীলাদ্রিদা বসে বসে আকাশের তারা গুনবে। আকাশের তারা গুনবেন নাকি ভোট গুনবেন সেটা তো পরের কথা, সেটা পরে দেখা যাবে জনগণেশ কোন দিকে মত দেয়। আমাদের সঙ্গে ছিলেন যারা, অর্থাৎ নীলাদ্রি বন্দ্যোপাধ্যায়, জয়দেব ঘর, স্বপন পাল, সুস্মিতা বিশ্বাস এবং কৌশিক মাঝি, তাদের সকলকে আমার অনেক ধন্যবাদ। কিন্তু বিষয়টা হচ্ছে আগামীকাল জোটের বৈঠক, আর সেই জোটের বৈঠকে আসন সমঝোতা নিয়ে কি কথা হবে? আসন সমঝোতা নিয়ে কথা বলবার এটাই হাই টাইম, এটাই একেবারে চূড়ান্ত সময় বলা যেতে পারে, কারণ ডিসেম্বর শেষ হতে চললো, আর খুব বেশি দিন বাকি নেই নির্বাচন ঘোষণা হতে। সুতরাং তার আগে নিজের নিজের ঘর তো গোছাতে হবে, আর নিজের নিজের ঘর গুছিয়ে তবেই তো যুদ্ধযাত্রায় যাওয়া। কে সেনাপতি হবেন, কে মহামন্ত্রী হবেন, কে সামনে দাঁড়িয়ে লিড করবেন, কারা পিছন থেকে ব্যাকআপ সিস্টেম তৈরি করবেন, এই গোটা বিষয়টা তৈরি করবার পালা বিরোধী জোটের। আর সেই বিরোধী জোটের বৈঠকে আগামীকাল উপস্থিত থাকবেন মমতা বন্দ্যোপাধ্যায়, এরকমটাই শুনতে পাওয়া যাচ্ছে। আর সেই জায়গা থেকে বেশ খানিকটা গুরুত্বপূর্ণ হয়ে গেল আজকের এই ঘটনা, যেখানে 92 জন সাংসদ এ পর্যন্ত বরখাস্ত হয়েছেন। তার মধ্যে আজকেই 79 জন, রাজ্যসভা এবং লোকসভা মিলিয়ে 79 জন বিরোধী সাংসদকে বরখাস্ত করা হয়েছে। সুতরাং সেই বিষয়টা বিরোধীদের আরো একজোট হওয়ার, আরো এককাট্টা হওয়ার সুযোগ দিল কি? ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে সরকার, সেই সরকার কি আরো বেশি করে তাদের হাতে উপঢৌকন তুলে দিল? অনেকে এরকমটা প্রশ্ন করতে শুরু করে দিয়েছে। সেই প্রশ্নের উত্তর মিলবে আগামীতে। আজকের হাইটক এই পর্যন্ত। নমস্কার।